নমস্কার বন্ধুরা, রাশিতার দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। সেদিন সকালে আমাদের খুব বেড়াতে যেতে ইচ্ছে করছিল, তাই এক মুহূর্ত অপেক্ষা না করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাসে উঠে কোথায় যাব ভাবতে ভাবতে ঈশিতা বলল, চল না বর্ধমান থেকে ঘুরে আসি। আমিও ওর কথায় সায় দিয়ে দিলাম। আসলে ঈশিতার সঙ্গে থাকলে আমার কাছে যাহাই ডায়মন্ড হারবার তাহাই বর্ধমান। কোথায় যাচ্ছিটা বড় বিষয় নয়, ওর সঙ্গে আছে এটাই বড্ড স্পেশাল। তো সে যাই হোক, বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে সোজা চলে যাই হাওড়া স্টেশনে। সেখান থেকে বর্ধমান লোকালে আমরা চেপে বসি। ট্রেনে উঠে ঈশিতা যথারীতি প্রতিবারের মতো মায়ের সাথে গল্প করতে শুরু করলাম। আমি আর একা কি করি, এদিক ওদিক খানিকটা অঙ্গ করে তাকানোর পরে খেয়াল পড়লো একটা বাউলও ওই ট্রেনে রয়েছে। কি অসাধারণ গান গাইছিল। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তো একদিকে ঈশিতার গল্প আর অন্যদিকে বাউলের ওই মিষ্টি গানের সুর শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বর্ধমানে। তারপর সেখান থেকে টোটোয় করে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমান রাজবাড়ির উদ্দেশ্যে। টোটোয় আলাপ হওয়া এক মহিলার থেকে ঈশিতা জেনে নিচ্ছিল ওখানে ঘোরার মতো কি কি জায়গা আছে। বর্ধমান রাজবাড়িতে এসে আমরা হতাশই হলাম, কারণ পুরোটাই বর্ধমান ইউনিভার্সিটি, আর ছুটির দিন বলে ভিতরে ঢুকতেও দিল না। মনে মনে বললাম, এটাই যদি দেখার ছিল তাহলে তো বাড়ির কাছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ছিলই। কি মুহূর্তে 7 সমুদ্র পাড়ি দিয়ে এখানে এলাম বাবু। তো মুখটা কাচুমাচু করে কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়লো এক ইন্টারেস্টিং মূর্তি, কালী মায়ের। বিসর্জনের পর মায়ের কাঠামোটিকে যত্ন সহকারে এখানে পুজো করা হয়। এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এলাম বর্ধমানের বিখ্যাত কৃষ্ণসায়র পার্কে। 30 টাকার বিনিময়ে মাত্র 2 ঘন্টা সেখানে থাকা যাবে। 2 ঘন্টার বেশি হয়ে গেলে আবার টিকিট কাটতে হবে। এই বিষয়টা আমার একদম পছন্দ হয়নি, তবে জায়গাটা নেহাত মন্দ না। পার্কের চারিদিকে সুকুমার রায়ের আবল তাবলকে অনুসরণ করে অসংখ্য মূর্তি রয়েছে, যেগুলো ভীষণ ইন্টারেস্টিং। এছাড়া চারিদিকে তো সবুজে মোড়া অসংখ্য ছোট বড় গাছ রয়েছে। একটা অসম্ভব সুন্দর ঝিলও ছিল, যার পাড়ে দাঁড়ালে মনটা কেমন শান্তিতে ভরে যায়। বছরের 1-2 দিন এমন জায়গায় তোমরাও অবশ্যই এসো। এখানে না আছে শহরের হাজারো মানুষের কোলাহল, না আছে ঝগড়া, অশান্তি, মানসিক চাপ। চারিদিকে কেবল পাখির গুঞ্জন, মৃদুমন্দ বাতাস আর এক প্রস্ত সরলতা।
এক যুগল দাদা বৌদি হনুমানদের বিস্কুট খাওয়াচ্ছিল। পুরো বিষয়টা আমার দেখতে অসাধারণ লাগলেও ঈশিতা কিন্তু ভয়ে সিটিয়েছিল। ওর একটাই ভাবনা, এই বুঝি ওকে কামড়ে দিল। পার্কের ঝালমুড়ি কাকুটাও দুর্দান্ত ছিল, ভীষণ ভালো আলু কাবলি আর ঝালমুড়ি বানিয়েছিল। ওই ভর দুপুরে আমাদের খেতে বেশ দুর্দান্ত লাগছিল। যাই হোক, এভাবেই আমাদের 2 ঘন্টা কেটে গেল। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য 108 মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির প্রাঙ্গণটাও বেশ সুন্দর, মাত্র 2 টাকা টিকিট। ঈশিতা মাথা ঠুকে ঠুকে সমস্ত মন্দিরেই প্রায় পুজো করল। আশা করি ভগবান ওর সব ইচ্ছে পূরণ করবে। ও বলে মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, তাই অকারণে মানুষকে অসম্মান করো না। এরপর আমরা বেরিয়ে পড়লাম পেট পুজোর উদ্দেশ্যে।
সারাদিন নানান জায়গায় ঘুরে ঘুরে আমাদের পেটে তখন হাজার খানেক ছুঁচো দৌড়াদৌড়ি করছে। অগত্যা টোটোয় হাওয়া খেতে খেতে সন্ধ্যের মুখে আমরা এসে পৌঁছলাম রুবি নামক এক রেস্টুরেন্টে। ছোট শহরের মধ্যে জায়গাটা বেশ ছিমছাম, হাতে গোনা 2-4 জন লোক ছিল, তাই ভীষণ শান্ত পরিবেশ। পিছনে 90 দশকের বাংলা রোমান্টিক গান বাজছে, যা রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সকে আরো রোমান্টিক করে তুলছে। ওখানে আমরা খেয়েছিলাম গুলনারি জলপরি, মোট নামাবি আর জিরা রাইস। গুলনারি জলপরি প্রিপারেশনটা বেশ ইউনিক ছিল। এছাড়া বাকি খাবারও দাম অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক। দুজনে জমিয়ে গলা পর্যন্ত খেয়ে কোনো রকমে একটা টোটোতে উঠে পড়লাম। অনুভব করলাম সারাদিনের ঘোরাঘুরিতে শরীরটা বেশ ক্লান্ত, চোখের কোণায় ঘুমও এসে হাজির হয়েছে। তাই বেশি দেরি না করে বর্ধমানকে টাটা বাই বাই জানিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর দুজনে ঘুমোতে ঘুমোতে কখন যে বাড়ি স্টেশনে পৌঁছে গেলাম নিজেদেরই খেয়াল ছিল না।